আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। চাপে পড়েছে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিএনপিকে কোন বার্তা দিল এনসিপি, সামনে কি করতে চায় তারা? সর্বশেষ জানিয়ে দিব, মাত্র 23 মিনিটেই পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে রাজনাথ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার পতনের পর 9 মাসেরও বেশি সময় ধরে নিরাপদে ভারতে থাকলেও অবৈধ নাগরিকের বসবাস ঠেকাতে ভারত সরকারের বর্তমান অবস্থানের কারণে চাপে পড়েছে সেই দেশের পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মী এখন চরম অনিশ্চয়তার দিন কাটাচ্ছেন। সম্প্রতি ভারত সরকার অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে। এর অংশ হিসাবে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের আটক করে পুশব্যাক করছে ভারত। এ পুশব্যাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও না পড়লেও স্বল্প সময়ের মধ্যে তাদের উপর খড়ক নেমে আসবে বলে জানা গেছে। নিরাপদ আশ্রয় খুঁজে নিতে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ নেতাকর্মীদের আরও 2-3 মাস সময় দিতে চান। আগামী আগস্টে ভারত সরকার গ্রেপ্তার অভিযান আরও বাড়াবে। দেশটির সরকার পলাতক আওয়ামী লীগ নেতারা ভারত ছাড়ার চাপ দিয়েছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অনুরাঞ্চল, মেঘালয় সহ ভারতের আরও কয়েকটি রাজ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মীরা আশ্রয় নিয়েছেন। এর মধ্যে গত 10 মে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় দলটির পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফেরার আরও অনিশ্চিত হয়ে পড়েছে। তবে ভারত সরকার কোনোভাবেই সে দেশে অবৈধভাবে রাখতে চায় না। বাংলাদেশে ফেরার নিরাপদ ঝুঁকি থাকলেও অন্য দেশে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে বলেও পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা জানিয়েছেন। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, দেশে ফেরার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি, জীবনের ঝুঁকি কাটেনি, ফলে ভারত ছাড়া তাদের জন্য বেশ বিপদের। এর মধ্যে প্রায় 50 জন বড় নেতা ভারত ছেড়ে আমেরিকা, ইউরোপে চলে গেছেন। বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে পাড়ি জমানোর। তবে দেশে ফেরার সাহস দেখাতে পারছে না কোনো নেতা। 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা নানান উপায়ে প্রতিবেশী ভারতের বিভিন্ন রাজ্য আশ্রয় নিয়েছেন। অনেক নেতা পরিবার নিয়ে বসবাস করছেন। ভারত সরকার সে সময়ে ঢোকার সুযোগ দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও ভারতের আশ্রয় পেয়েছেন। সূত্র জানিয়েছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দলীয় সংসদ সদস্য, এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সহযোগী সংগঠন ও জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ের মিলিয়ে প্রায় 1,83,000 নেতা ভারতে বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন। সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারাও ভারতে গেছেন। এ পরিস্থিতিতে ভারত ছাড়ার চাপ সবার ভেতরেই অনিশ্চয়তার সৃষ্টি করছে। সোমবার সন্ধ্যায় ঢাকায় এনসিপি কার্যালয়ের নিচে নেতাকর্মীদের ভিড়। এর একটু আগেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকারের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলটির কর্মীরা। এক পর্যায়ে শীর্ষ নেতারা এলে ঘণ্টাখানেক ধরে চলে তাদের বক্তৃতা পর্ব। এরপর শুরু হয় মিষ্টি মুখ। নেতারা একে অপরকে মিষ্টি খাইয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত উদযাপন করেন। উপস্থিত কর্মীদের মধ্যেও মিষ্টি বিতরণ করা হয়। মূলত এনসিপি নেতা হাসনাত যখন প্রথম আন্দোলনের সূচনা করেন, তখন থেকেই দল থেকে তাকে পূর্ণ সমর্থন দেওয়া হয়। দলের শীর্ষ নেতারা সরাসরি গিয়ে আন্দোলনে অংশ নেন। পাশাপাশি জামাত, হেফাজত সহ আরও বেশ কিছু রাজনৈতিক দল ও সংগঠন যোগ দেয় আন্দোলনে। তবে আন্দোলনে কয়েকটি পক্ষ থাকলেও এমন আলোচনা আছে যে এর মাধ্যমে একটি রাজনৈতিক দল হিসাবে এনসিপি নিজেদের সক্ষমতা ও প্রভাব দেখাতে চেয়েছে। ফলে এই প্রশ্ন উঠেছে যে এই আন্দোলনের পথ ধরে এনসিপি সামনে কী করতে চায়। এছাড়া আন্দোলনে অংশ না নেওয়া বিএনপিকে কোনো বার্তা দেওয়া হলো কিনা সেটাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাত্রা শুরু করে গত 28শে ফেব্রুয়ারি। সেদিন ঢাকার মানিক মিয়া এভিনিউতে বেশ কয়েক ঘন্টা ধরে আত্মপ্রকাশ ঘটে দলটির।
কিন্তু এরপর দল হিসাবে এনসিপি যেভাবে কোনো চমক দেখাতে পারেনি। সাংগঠনিক শক্তি, দক্ষতা, নেতৃত্বের ঐক্য, রাজনৈতিক কৌশল এমনকি কাজকর্মের দলটি কতটা পরিকল্পনা দেখাতে পারেছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। দল গঠনের আগে নেতৃত্বে দ্বন্দ্ব দেখা গিয়েছিল। দল গঠনের পর শুরুতেই দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নেতাদের মধ্যে সময়সীমা প্রকাশও চলে আসে। দলটির কোনো নেতাদের গাড়িবহর নিয়ে বিশাল মিছিলের পর নেতাদের খরচ করা অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় তাদেরকে। এই সময়ের দলটি তার নিজস্ব রাজনৈতিক নিয়ে জনগণের সামনে যেভাবে হাজির হতে পারেনি, ফলে দলের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ওঠে। বিশেষ করে গেল কয়েক মাসের নির্বাচন ও সংস্কার নিয়ে বিএনপি জামাত যে নিজস্ব রাজনীতি তার বাইরে এনসিপির বক্তব্য কখনোই রাজনীতির মূল আলোচ্য বিষয় হয়ে উঠতে পারেনি। গণপরিষদ নির্বাচন কিংবা নতুন সংবিধানের বক্তব্য অনেকটা চাপা পড়ে যায়। এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন, সেই আন্দোলনের দাবি আদায় এবং আন্দোলনের বিভিন্ন দলকে পক্ষে আনতে পারা স্থিতি দিচ্ছে এনসিপি নেতারা। এর মাধ্যমে দলের রাজনৈতিক অবস্থান শক্তিশালী হয়েছে এমন মূল্যায়ন পাওয়া যাচ্ছে দলটির ভেতরে। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুনিয়া শারমিন বলেন, এই আন্দোলনের মাধ্যমে বলতে পারেন এনসিপি একটা দল হিসাবে মাঠে ভালোভাবে ভূমিকা রাখার কার্যক্রমটা শুরু করতে পারল। কারণ এই আন্দোলনে দেখবেন শুধু ঢাকায় না, বরং ঢাকার বাইরেও দেশের বিভিন্ন জেলায় আমাদের তৃণমূলের নেতাকর্মীরা মাঠে নেমেছিলেন। দেশব্যাপী নেতাকর্মীদের আমরা চাঙ্গা করতে পেরেছি। তার মতে এই আন্দোলনের এনসিপি বিভিন্ন দল ও পক্ষকে আবারও এক প্ল্যাটফর্মে এনেছিল, যেটা রাজনৈতিকভাবে এনসিপি অবস্থানকে শক্তিশালী করেছে। তিনি আরও বলেন, আমাদের একজন নেতা হাসনাত আবদুল্লাহ যখন আন্দোলন শুরু করেন, আমরা তখন দলগতভাবে শুরু করেছি এবং অন্যদেরকেও ডেকেছি। এখানে বিভিন্ন দল এসেছে, সংগঠন এসেছে, আমরা সবাই মিলে আন্দোলন করেছি। এখানে কিন্তু 5 আগস্টের পর আবারও একটা ঐক্য তৈরি হয়েছে। এটা অবশ্যই আমাদের ভূমিকাকে শক্তিশালী করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি অনেকেই করেছে। এনসিপি ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষ অতীতে এ দাবি সামনে এসেছে। তবে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ অনেকটা হঠাৎ করেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে পড়ে আন্দোলন শুরু করে সপ্তাহখানেক আগে। পরে অন্য একটি দল ও সংগঠন আন্দোলনে যোগ দিলে সরকারের উপর চাপ তৈরি করা হয়। আলটিমেটামের মুখে দ্রুত প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত আসে সরকারের তরফ থেকে। কিন্তু প্রশ্ন উঠেছে, এরপর কি রাজনৈতিক দল হিসাবে এনসিপি কোনো দাবি সামনে নিয়ে আসতে যাচ্ছে নাকি? এ প্রশ্নে সুনির্দিষ্ট কোনো কর্মসূচি অবশ্য আপাতত নেই দলটিতে। তবে তাদের একটি দৃষ্টি আছে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দিকে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই ঘোষণাপত্র গত জানুয়ারি-ফেব্রুয়ারি এই সময়ের মধ্যেই হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম এখনও সেটা হয়নি। এটাকে আমরা সরকারের তরফ থেকে ঢিমে তালে চলার চেষ্টা হিসাবে দেখি। অভ্যুত্থানের এতদিন হয়ে গেল, অভ্যুত্থানকে অস্বীকৃতি অবস্থায় রাখার কোনো মানে নেই। তিনি আরও বলেন, সরকারের এটার জন্য এখন 30 কার্যদিবস সময় দিয়েছে। এই সময়সীমার মধ্যেই যেন একটা আদায় করা সম্ভব হয়, সেজন্য আমাদের মাঠে কর্মসূচি থাকবে। তবে আমাদের আহ্বান থাকবে এই সময়সীমা অতিক্রম করার মতো অবস্থান যেন সরকারের না যায়। ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ শুক্রবার বলেন, মাত্র 23 মিনিটেই পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে। নাস্তা পানি খেয়ে যে সময় লাগে সেই সময়ের মধ্যেই সন্ত্রাসীদের ঘাঁটি আমরা ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। গুজরাটে বুজ বিমান ঘাঁটিতে গিয়ে আজ রাজনাথ বলেন, অপারেশন সিঁদুর ছিল ভারতীয় শক্তি ও দক্ষতার একটা ছোট্ট ট্রেলার। গোটা পিকচার সময় হলে দেখানো হবে। প্রতিরক্ষামন্ত্রী ভারতের তৈরি ব্রুকস ক্ষেপণাস্ত্রের ভূয়সী প্রশংসা করে বলেন, ভারতের একটা পরিচিত কথা আছে, দিনের আকাশে তারা দেখানো। ভারতের তৈরি ব্রুকস পাকিস্তানিদের দেখিয়ে দিয়েছে রাতের অন্ধকারে দিনের ঔজ্জ্বল্য কেমন লাগে। পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ভারতীয় নেতারা নিয়ম করে বিভিন্ন সেনাঘাঁটিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে। রাজনাথ সিং গতকাল বৃহস্পতিবার গিয়েছিলেন কাশ্মীরের বাদামিবাগ সেনা ছাউনিতে। আজ গেলেন ব্রুজে। শ্রীনগরে গিয়ে রাজনাথ সিং প্রশ্ন তুলেছিলেন, এই রকম একটা দেশের হাতে পারমাণবিক অস্ত্র সম্ভার নিরাপদ কিনা। তার প্রস্তাব ছিল
পাকিস্তানের পরবর্তী অস্ত্র সম্ভার জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএর নজরদারিতে রাখা। আজ বুঝে গিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আন্তর্জাতিক অর্থ তহবিল IMF পাকিস্তানকে যে $100 কোটি ঋণ মঞ্জুর করেছে তা পূর্ণ বিবেচনা করা দরকার। রাজনাথের অভিযোগ, এই ঋণের টাকায় পাকিস্তান সন্ত্রাসবাদী সংগঠনগুলো দলকে সাহায্য করবে। কাজেই এই ঋণ দেওয়া ঠিক হচ্ছে কিনা তা বিবেচনা করে দেখা দরকার। 9 মে ওয়াশিংটনে IMF-এর ঋণ সংক্রান্ত বোর্ডের বৈঠকে ভারত তার উদ্বেগের কথা জানিয়েছিল। বলেছিল, ঋণের শর্ত পাকিস্তান মানতে ব্যর্থ হয়েছে, তাই নতুন করে তাদের ঋণ দেওয়া ঠিক হবে না। ভারতের আপত্তি থাকা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই সিদ্ধান্তের পুনর্বিবেচনা দাবি জানিয়ে রাজনাথ অভিযোগ করেন, ওই টাকায় একটা বড় অংশ পাকিস্তান নষ্ট হয়ে যাওয়া সন্ত্রাসবাদীদের ঘাঁটি আবার গড়ে তোলার কাজে খরচ করবে। ভারত ও পাকিস্তানের মধ্যে পার্থক্য কী তা জানিয়ে রাজনাথ বলেন, পাকিস্তান বরাবর IMF-এর কাছ থেকে ঋণ নেয়, আর ভারত IMF-কে তহবিল গড়তে সাহায্য করে, যাতে দরিদ্র দেশগুলো ঋণ পেতে পারে।